মুক্তিযুদ্ধে কি এই আন্দোলনের চাইতে কম? মানে ধরেন আপনারা আপনাদের জায়গা থেকে মানে কিছু মানুষ মিডিয়া থেকে শুরু করে টকশো বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক বলে মানে যাদেরকে একদম আমরা একটা কর্নার করে দিতে চেয়েছি, বাতিল করে দিতে চেয়েছি, তাদেরকে বাংলাদেশের অর্ধেকের কাছাকাছি মানুষ সমর্থন দিয়েছে। আর যাদেরকে অসাম্প্রদায়িক বলে বলে আমরা মানে অনেক সুন্দর পলিসিগত জায়গায় যেই ধরনের বামপন্থার মানুষগুলোকে দেখেছি, কথা শুনেছি, শুনতেও ভালো লাগে, তারা 182টা আসনের মধ্যে 180টাতে জামানত হারিয়েছে। বাস্তবতা হচ্ছে আমরা এই জায়গায় এই টকশো টেবিল থেকে শুরু করে এই আবদ্ধ এই শহুরে সমাজে ইট পাথরের যে জায়গা, এই জায়গায় যেভাবে বাংলাদেশটা দেখি, বাংলাদেশটা ওই জায়গায় নাই। বাংলাদেশের কোটি কোটি মানুষ তার জায়গায় যদি কাউকে গ্রহণ করে নেয়, আমি এই জায়গা থেকে যত চিল্লাফাল্লা করি না কেন, বাংলাদেশের মানুষের মন থেকে তাকে আমি তুলে দিতে পারবো না। আমরা যখন এখন বিএনপিকে নিয়ে আমরা এই কথাটা কেন বলি না, তাহলে আমার এনসিপিকে এটা বলার আগে, এই এনসিপি ফিল্টার করেছে এটা বলার আগে এই জিনিসটা তো বিএনপিকে বলা দরকার যে তারা তাদের জায়গা থেকে ফিল্টারটা কেন করেছিল। এই অভ্যুত্থানে যখন তারা তাদের জায়গায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করলো, তখন তো আমাদের বলা দরকার ছিল যে তোমরা তো জামায়াত শিবির, তোমরা তো সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দল, তোমরা কেন অভ্যুত্থানে অংশগ্রহণ করবা, তোমরা চলে যাও। যখন বিগত 16 বছর ধরে তাদেরকে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবকিছু করা হলো, তখন আমরা আমাদের জায়গা থেকে এইটুকু তো বলতে পারতাম যে জামাত শিবির নামে যে একটা হত্যাযজ্ঞ করে গড়ে তোলা হচ্ছে, এটা তো করা উচিত না। অন্তত তারা তো মানুষ, এটা তো বন্ধ করা দরকার। ওই সময় আমরা আমাদের মুখটা বন্ধ রেখে আমরা ওই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এগুলো নিয়ে কথা বলতে পারি নাই। আওয়ামী লীগ তাদের জায়গায় এই অপকর্মগুলো যখন করা শুরু করলো, আমার সিভিল সোসাইটি, আমার এই টকশো সমাজ থেকে শুরু করে আমার প্রত্যেকটা জায়গায় এডুকেটেড যারা সোসাইটি ছিল, সবাই যখন ব্যর্থ হলো, এক একজন এক একভাবে তোষামোদি করা শুরু করলো, ঠিক তখন বাংলাদেশের সাধারণ মানুষ নামলো, রিক্সা চালক নামলো, গার্মেন্টস কর্মী নামলো, শিক্ষার্থীরা নামলো। এগুলো নেমে একসাথে মিলে যখন একটা স্বৈরাচারের পতন ঘটালো, ওই পতন ঘটানোর সময় যে শব্দগুলো দিয়ে স্লোগান দেওয়া হয়েছে, সেদিন যদি সেগুলো শব্দ সমস্যা না হয়, তাহলে আমরা মনে করি আজকে সেগুলো নিয়ে নতুন করে সমস্যা তৈরি করা, আরেকটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করতেছি কেউ যদি ইনকিলাব জিন্দাবাদ কিংবা আজাদি বা ইনসাফকে নিয়ে সমস্যা মনে করে, আমরা তাদেরকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে যে শব্দগুলোকে আরো উপযুক্ত মনে করেন মানুষের সামনে নিয়ে আসেন। মানুষকে আমি আমার জায়গা থেকে শব্দ চাপিয়ে দিতে পারবো না, আপনারাও দিতে পারবেন না। মানুষ এটা মানুষের উপরে ছেড়ে দেন যে মানুষ সেটা গ্রহণ করবে না বর্জন করবে। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে মনে হয়েছে যে আমরা 54 বছরে ওই অতীত ইতিহাস ঘষামাজা করে মানুষ এগুলো এখন আর খায় না। মানুষ দেখে কে তার উপরে চাঁদাবাজি করে, মানুষ দেখে কে তার উপরে হত্যাযজ্ঞ করে তুলতেছে, খুন করতেছে, হুমকি দিতেছে, মিথ্যা মামলা দিতেছে। মানুষ দেখতেছে ওই লেগুনার একজন ড্রাইভার যখন চাঁদা দিতে চায় না, কোন দলের নেতাকর্মী এসে তাকে খুন করতেছে। মানুষ দেখতেছে যে বিগত 1.5 বছরে ক্ষমতায় না এসেও কারা তাদের জায়গায় শুধুমাত্র দলীয় কামড়াকামড়িতে 200 জন মানুষ নিজেদের নেতাকর্মীকে হত্যা করছে। সো মানুষ এখন কাজের দিকে দেখে, বর্তমানের দিকে দেখে, ভবিষ্যতে কার দ্বারা মানুষ ভালো থাকবে এটা দেখে। আমরা যদি শেষ করে শুধু মাঝখানে করে রাখি, এই লাইনটা বলি, আপনি লাইনটা বললেন কারণ আমি নিজেই ভুলে যাব। আপনি খুবই জোরালো বক্তা। সেটা হচ্ছে যে আপনি যেমন বললেন যে জামাতকে এবং এই শব্দকে অনেকগুলি লোক ভোট দিয়েছে, তো মানুষ তো আবার যাদেরকে আপনি চাঁদাবাজ বলছেন, যাদেরকে আপনি বলছেন তারা 200 লোক নিজেদের হত্যা করেছে, তাদেরকে তো আরো বেশি ভোট দিয়ে দিয়েছে। তাহলে কোনটা আমরা গ্রহণ করব? না, তাহলে এটাই মানে আপনি আপনার জায়গা থেকে ধরুন বাংলাদেশের একসাথে যেমন 40% মানুষকে বাদ দিতে পারবেন না, আবার আরেকসাথে 50% মানুষকে বাদ দিতে পারবেন না। আমরা যেমন আজকে থেকে কিছুদিন আগে বলতাম ওরা নিজেরা 4টা আসনও পায় নাই, তারা যখন তাদের জায়গা থেকে এত কিছু প্রভাবক কাজ করার পরও 67-68টা আসন পায়, এটাকেও আমরা আবার বাতিল করে দিতে পারবো না। আমরা আমাদের জায়গা থেকে ওই জিনিসটাই বলতেছি, এটা মানুষের উপরে ছেড়ে দিতে হবে। মানুষ তার জায়গা থেকে সিদ্ধান্ত নেবে কোনটা হবে কোনটা হবে না। আপনি আপনার জায়গা থেকে যখন বলেন যে বিএনপি 212টা আসন পেয়েছে, এত % ভোট পেয়েছে, তাহলে এবার শহীদ মিনারে কেন আমার ভাইয়ের রক্তে রাঙানো এটা বাজে নাই, আপনি কেন শুনেন নাই, এই দায়িত্ব তাহলে আমার বিএনপিকে দিতে হবে। এটা সরকার হিসেবে, হ্যাঁ এটাই সরকার হিসেবে তাদের ব্যর্থতা যে তারা এটা বাজাইতে পারে না। আমার কানে এটা এসেছে, আমি জানি না আপনার কানে কেন যায় নাই। তাহলে আপনার তারেক রহমানকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি তো কখনো দেখেন নাই যে সরকার দল, প্রগতিশীল দল, মধ্যমপন্থার দল কেউ গিয়ে শহীদ মিনারের মোনাজাত ধরেছে, কখনো দেখেন নাই। তারেক রহমান কেন ধরেছে এটা তাহলে তারেক রহমানকে জিজ্ঞাসা করতে হবে। কারণ তারেক রহমান এখন বুঝতে পারছে এই বাংলাদেশে আপনি যদি ওই প্রো ইসলামিক সেন্টিমেন্টটা ধরতে না পারেন, আপনি ডানপন্থার না হন, আপনি সেন্টার রাইট না হন, আপনি মধ্যম পন্থার হয়ে ওই সেন্টিমেন্টটাকে যদি মিনিমাম অনার না করেন, আপনি বাংলাদেশের রাজনীতির আর প্রাসঙ্গিক থাকবেন না। এই কারণে এই একই কথাকে জামাতও ধরতে পেরেছে যে তাদেরকে আবার শহীদ মিনারকে মানতে হবে, এটা যে না যায় না হইতে পারে, এটাই হইতে পারে। তারাও তাদের জায়গা থেকে হয়তো খাপ খাওয়াচ্ছে, না হলে জামাত তো এর আগে কখনো শহীদ মিনারে ফুল দিতে যায় নাই, এবার তাদের ফুল দিতে গিয়েছে। আবার আপনি দেখবেন জামাত এর আগে তাদের জায়গা থেকে এই পক্ষ ওই পক্ষের সেন্টিমেন্ট দেখছে আর ওই পক্ষ এই পক্ষের সেন্টিমেন্ট, সবাই কিছুটা মাঝামাঝি আসার চেষ্টা করছে। মানে জামাতকে আপনি যে ডানপন্থার সাম্প্রদায়িক দল বলবেন, আমি এখন ওই জায়গাটাতে দেখছি না। বরং জামাত আপনি দেখবেন ধীরে
ধীরে ধীরে সেন্টার রাইটে আসার চেষ্টা করছে। আবার এই জায়গায় বিএনপির আপনি দেখবেন একটা অংশ তাদের জায়গায় জমিয়তে উলামার মতো সংগঠনগুলোকে তাদের জোটে নেয়। আপনি দেখবেন হেফাজতকে তাদের পক্ষ দিয়ে বয়ান দেয়। আবার আপনি দেখবেন তারা তাদের জায়গায় বামপন্থার রাজনৈতিক দলগুলোকেও তাদের এখানে এসে প্রতিমন্ত্রী বানায়। তার মানে তারাও তাদের জায়গা থেকে ওইটুকু বুঝতে পারছে যে আমি যদি এখন ওই প্রো ইসলামিক সেন্টিমেন্টার অন্তত সম্মান না জানাই, আমি এই বাংলাদেশের রাজনীতিতে এবার টিকে গিয়েছে, আগামীতে প্রাসঙ্গিক থাকবো না। তো আমি আমার জায়গা থেকে শুধু এইটুকু বলতে পারি যে আমরা এখন কোনো একটা কিছু ন্যারেটিভ, সেটা 20, 30, 50 বছর আগে যদি ওইটা এখন চাপায় দিতে চাই, চাপায় দেওয়া সম্ভব না। আমাদেরকে আমাদেরটা বলতে হবে, আরেকজনেরটা অ্যাপ্রোচ করবে, কিন্তু দিন শেষে মানুষ ঠিক করবে মানুষ কোনটা গ্রহণ করবে কোনটা করবে না। আমি এইটুকু আজকে এখানে বলে গেলাম, আগামীর বাংলাদেশে আমরা যেই ন্যারেটিভগুলো আজকে থেকে 10, 20 বছর আগে দিয়ে মানুষকে খাইয়ে হজম করাতে পেরেছি, আগামীতে এটা কোনোভাবেই সম্ভব না। বরং মানুষ তাদের জায়গা থেকে ঠিক করবে কি করবে না। এটা করতে পারে দেখে অভ্যুত্থানটা হয়েছে, না হলে হইতো না। আমরা থাকে সেটা মানি না তো। এবং সুকুমার রায় তো লিখেছিলেন, হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস জারু, কেমন এটা জানি না। আমরা কিরকম বলতে পারি যে জিন্দাবাদ ইনকিলাব, হয়ে গেল কি জানি না। আসলে দেখুন, এগুলোতে অনেক আলাপ হলো। আরো আরেকটু ভেতরে যদি যাই, সেটা হচ্ছে যে এই যে জামাতে ইসলামীর প্রসঙ্গে সাজি সাহেব ছোট করে বললেন, খুবই ছোট করে বলছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তিনি বলেছেন যে মানুষ এগুলো আর খায় না, কারণ বামপন্থীরা জামানত সব বাজেয়াপ্ত হয়ে গেছে, দুজনের মাত্র জামানত ঠিক আছে। খুবই সত্য কথা। কিন্তু ভোটগুলা কোথায় কোথায় পেয়েছে জামাত? রংপুরের কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা, পুরো জেলা শুদ্ধ, সাতক্ষীরা, আর এদিকে শহরের অঞ্চলের যেগুলো দরিদ্র এলাকাগুলোতে এইভাবে ভোট একদম, আপনি যদি এলাকা ভিত্তিক ভোট আমরা বাছাই করি, অর্থাৎ অন্য জায়গায় তো পেয়েছে, জিততে পারে না। পরিষ্কার, এটা পরিষ্কার। এগুলো মার্জিনটা হলেও এগুলো জিতেছে তারা, ওইখানে তারা আসনগুলো পেয়েছে বেশি। এখন যে বিশ্বজুড়ে একটা জিনিস ঘটে গেছে, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তান, সেখানে প্রত্যেকটা জায়গাতে আপনার গণতন্ত্রহীনতা, দুঃশাসন, অপশাসন, ধর্মীয় নানান রকম বিষয়বস্তুকে এইসবের সামনাসামনি মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়। মানুষের কর্মহীনতা, মানে কর্মশূন্যতা, সেটারও নিদান খুঁজে যে তোমার জন্য সামনে একটা পরকাল অপেক্ষা করছে। কাজে আমাদের এই জায়গাগুলো তো এই যে মানুষ কি খায় তাদেরকে এইগুলো খাওয়ানো হচ্ছে। এই ধর্মীয় যে রাজনীতি, আপনি দেখুন শরিয়া আইনের ব্যাপারে জামাত কি বলেছে। জামাত চলে গেছে আল জাজিরাতে যখন ইন্টারভিউ দিয়েছে, তারা বলেছে যে আমরা ধাপে ধাপে শরিয়া আইন জারি করব। আবার যখন তারা যুক্তরাষ্ট্রের সাথে কথা বলে বা মানবাধিকার সংস্থার সাথে কথা, তখন তারা বলে যে আমরা এখন আধুনিক হয়ে গেছি, আমরা প্রচলিত আইন করব। আবার বলে যে না, প্রচলিত আইন তো মাদকের মতো, আমরা এটা ধীরে ধীরে আমরা শরিয়া আইন করব। অর্থাৎ যখন যেখানে প্রয়োজন। কিন্তু আমরা এটা জানি যে গত 70 বছরের মধ্যে জামাত এই সবচেয়ে বড় রেজাল্ট করেছে, এইবার সবচেয়ে তাদের পজিটিভ রেজাল্ট আসছে, এবং এই রেজাল্ট আসে আওয়ামী লীগের অনুপস্থিতিতে। আপনি দেখুন, আওয়ামী লীগের নাম এখন বলা হবে যে ভারতীয় দোষর, কিন্তু আমাকে বলতে দিতে হবে, জামাতকে এতখানি আপনারা হাইলাইটেড করে কথা বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগ নিয়ে কথা বলা যাবে না, কারণ তারা গণহত্যা করেছে। জামাত যদি 30 লক্ষ মানুষের হত্যা করবার পর এত ইতিবাচক কথা বলবার সুযোগ পায়, আওয়ামী লীগ 1500 থেকে 2000 মানুষ হত্যা করার পর তাদেরকে 3 কোটি 4 কোটি লোক মানুষ এখান থেকে সমুদ্রে ফেলে দিতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই 3-4 কোটি মানুষকে সমাজের থেকে বের করে দিয়ে একটা শক্তিকে জোর করে এই ভোটের মধ্যে বড় শক্তি হিসেবে যুক্ত করেছে। এবং এইখানে অনেক বেশি যেটা হয়েছে, আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ করা উচিত ছিল। আওয়ামী লীগের ভোটে অবশ্যই অংশগ্রহণ করা উচিত ছিল, যে যদি জামাত পারে আওয়ামী লীগ কেন পারবে না। এখন এটা বললেই আপনি ভারতীয় দোষর এবং নানান রকম সন্ত্রাস করা হবে। কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগের দল হিসেবে বিচার হওয়া উচিত কিনা? জামাতের যেইভাবে বিচার হওয়া উচিত, আওয়ামী লীগেরও সেইভাবে বিচার হওয়া উচিত। জামাত যদি 30 লক্ষ লোকের খুনের সঙ্গে জড়িত থেকে, পুরো দেশ এবং জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে, আজকে তারা মানুষ এখন খায় না, 72-এর করে নাই দেখে এই দায় আমরা এখন কেন বহন করব? আমাদের গত 54 বছরের প্রত্যেকটা দলের হাতে, প্রত্যেকটা রাজনৈতিক দলের হাতে রক্ত আছে, প্রত্যেকটা নিশ্চয়ই। এই গণ আন্দোলনের মতো রক্ত নাই। এই গণ আন্দোলনে যেভাবে রক্তপাত হয়েছে সেভাবে নাই। মুক্তিযুদ্ধে কি এই আন্দোলনের চেয়ে কম ইয়েতে গেছে? এবং সেইখানে 16 ডিসেম্বরের যে আত্মসমর্পণের দলিল, সেই দলিলের লাইনে কি লেখা আছে? পাকিস্তানি সেনা নৌ বিমান বাহিনীর পাশাপাশি সিভিল আর্ম ফোর্স এখানে আত্মসমর্পণ করলো। এই সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী। এই 16 ডিসেম্বর আগে 14 ডিসেম্বরে বাড়ি বাড়ি থেকে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গেছে কারা? এই জামাতে ইসলামীর ছাত্র সংগঠন, ছাত্র সংঘ। এই আলবদর আল শামস, এই আলবদর আল শামসের ভাই হচ্ছে শিবির। সেই শিবিরের লোকজন আজকা 24 আগস্টের পরে বলতেছে আমরা গুপ্ত ছিলাম।
এই তারা পরবর্তীতে ডাকসুর ভিপি হয়েছে। কাজে এই শিবিরের সাথে এই জামাত ইসলামের যে সম্পর্ক, এই সব কিছু মিলিয়ে আজকে বলা হচ্ছে মানুষ এগুলো খায় না। মানুষ কি খায়? রকাটা খায়। মানুষ এই রাজনীতি খায়, ধর্মের রাজনীতি খায়। আমরা আসলে একটুখানি আমরা আবার বিষয়ে ফিরে আসার চেষ্টা করি। সেটি হচ্ছে যে আমরা কিন্তু আরেকটি প্রবণতা লক্ষ্য করছি। আমরা ভাষার রাজনীতিতে আছি, আমরা যেতে পারছি না অন্য জায়গাতে, কারণ মাহবুব বেশ আবেগী হয়ে উঠেছেন। না আবেগী না, যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে। যুক্তি খালি আপনি আমি এখন একটু সার্ভিসের কাছে যাই। হ্যাঁ, এই প্রশ্নটা আমরা করব। আমরা দেখছি যে ভাষার শুদ্ধতা রক্ষার প্রশ্ন যখন আসে, তখন বাংলা ভাষার শুদ্ধতা নিয়ে বলতে গেলেই আমরা শুনেছি যে না, এটা মানুষ তো এইভাবে বলছে না, মানুষ যেভাবে বলছে ওইভাবে বলতে হবে। এই রাবেন্দ্রিক ভাষা, এই নদিয়ার বাংলা, এই বাংলা আমরা বলবো না, এটা বলবো না, ওটা বলবো না, আমরা আমাদের মতো করে বাংলা বলবো। কিন্তু আমরা লক্ষ্য করছি যে নামাজ আমরা সবসময় বলেছি এটাকে সালাত বলতে হবে, কারণ নামাজ অশুদ্ধ, এটা অন্য ভাষা, এটা আরবি না। আমরা দেখছি রোজা আমরা বলবো না, আমরা সিয়াম বলবো, কারণ এটা আরবি। আমরা সেহরি সবসময় বলতো, আমাদের বাপদাদাকে শুনেছি, কিন্তু এখন আমরা বলছি সাহরি, কারণ এটা শুদ্ধ না। রমজান না, এটা রমাদান। হ্যাঁ, অসুবিধা নাই। আসলেই শুদ্ধতা অশুদ্ধতার প্রশ্নে রমজান না, এটা রমাদান। কিন্তু প্রশ্নটা হচ্ছে নিজের ভাষা শুদ্ধতা নিয়ে চিন্তা নাই, কিন্তু রমজান না রামাদান এটা নিয়ে এত চিন্তা কেন? এইটা আমার একটা প্রশ্ন, আমাদের অনেকেরই প্রশ্ন, যে নিজের ভাষার শুদ্ধতা নিয়ে বলতে গেলেই এমনকি একজন উপদেষ্টাও ছিলেন, উনি বলতেন যে ভাষা যেটা দিয়ে লোকে কথা বলে সেভাবেই ছবি বানাইতে হয়। তো ভাষা যেটা দিয়ে লোকে কথা বলে ওইটা দিয়ে ছবি বানাইতে হইলে তো অনেকে তো এটাও বলবে যে তাহলে অন্য ভাষার শুদ্ধতা নিয়ে আমাদের এত চিন্তা কেন? না ভাই, মানে আমি জানি না এটা নিয়ে কোথায় এত বেশি চিন্তা হয়েছে বা কথা হয়েছে। না, হয়তো এটা নিয়ে না, প্রচুর কিন্তু এটা কথা। আসলে আপনি কি, মানে দেখবেন যে অধিকাংশ মানুষের কাছে এটা মুবারক একদমই না কনসার্ন মুবারক? ভাই। এটা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের টাইমলাইনে কিছু মানুষজন এটা নিয়ে কথাবার্তা বলে, কিন্তু আসলে কি আমরা আমাদের টাইমলাইনটাকে যেন পুরো বাংলাদেশ মনে না করি। যেমন খোদা হাফেজ বললে অনেকে রেগে এগুলা যায়। নিয়ে মানে এগুলা খুবই, এগুলা আমার সাধারণ মানুষের কাছে বা অধিকাংশ মানুষের কাছে ধরেন এগুলো কোনো ম্যাটারই করে না তাদের জায়গায় আবেগ অনুভূতি বহিঃপ্রকাশটা দেখেন অঞ্চল ভেদে এই একই শব্দটা পরিবর্তন হয়ে যায় না। উত্তরাঞ্চলে যে শব্দটা, সিলেট অঞ্চলে কিন্তু ওই শব্দটা না। রোজার ক্ষেত্রে মনে করেন সাপোজ, বা অন্য যে কোনো একটা গতানুগতিক শব্দ, চলছি ফিরছি খাচ্ছি, এই শব্দগুলো, কিংবা চিটাগাংয়ে গিয়ে আরেকটা পরিবর্তন হয়ে যায়, ময়মনসিংহে গিয়ে আরেকটা হয়। সো এই আঞ্চলিক এই ভাষা বা যে আর যেখানে যেটা সহজবোধ্য, ওইটা আমরা মনে করি কি আমাদের এখন সোশ্যাল মিডিয়াটাকে আমরা মনে করি এটাই বাংলাদেশ, এটাই বিশ্ব। আমার টাইমলাইন মনে করেন 20 জন মানুষ এটা নিয়ে একটু শুরু করে দিচ্ছে কামড়ি, আমরা মনে করি এটাই মনে হয় পুরো বাংলাদেশে চলছে। কিন্তু অধিকাংশ মানুষের কাছে এগুলো তো ইম্পর্টেন্ট না, বরং মানুষের কাছে যে যেটা যার কাছে সহজবোধ্য, যেটা দিয়ে আবেগ অনুভূতি এগুলো বহিঃপ্রকাশ করা যায়, তারা তাদের জায়গায় আমার মনে হয় সহজভাবে ওইটাকে একসেপ্ট করে। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। হ্যাঁ, প্লিজ। আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম, আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি একটি পত্রিকাতে বলেছেন কিছু কিছু বিষয়ে তিনি বেশ উষ্মা প্রকাশ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে তিনি বলেছেন যে তাকে বিগত অন্তর্বর্তী সরকার পদে পদে অসম্মান করেছে এবং তিনি কিছু অসম্মানের উদাহরণ দিয়েছেন। আপনার কি মনে হয়, আপনি কি সাক্ষাৎকারটা পড়েছেন? পড়েছি। হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন এই বিষয়ে? আসলে কি তাকে পদে পদে অসম্মান করা হয়েছিল? রাষ্ট্রপতি তো একটা পদ, আসলে ব্যক্তি এক জিনিস আর পদটা আরেক জিনিস। পদ কিন্তু সাংবিধানিকভাবে কিছু সম্মান প্রত্যাশা করে। যখন অধ্যাদেশ জারি করাতে হয়েছে, আদেশ জারি করাতে হয়েছে, তাকে কিন্তু দিয়ে আদেশ জারি করানো হয়েছে, কিন্তু তখন তার এই সাংবিধানিক পদকে সম্মান করা হয়েছে। কিন্তু যখন তাকে অসম্মান করা হয়েছে, তখন সেই সাংবিধানিক পদটাকে সেইভাবে সম্মান করা হয় না। আপনি কি বলতে পারেন যে এই অভিযোগটা কি আসলেই সত্য? বা এটা সত্য তো অবশ্যই উনি বলেছেন, কিন্তু এটা কি আপনারা কিভাবে দেখেছেন দলীয়ভাবে? না, এই পুরো সাক্ষাৎকারটা পড়ে আসলে আমার কাছে অন্য একটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটা খুবই একটা মাইনর জিনিস যেটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে এই জুলাই অভ্যুত্থানের পরে আমাদের জায়গা থেকে যখন মনে হয়েছিল যে আমরা যদি বাংলাদেশের যে কাঠামোগত সংস্কার পরিবর্তন এই জায়গাগুলো নিয়ে কাজ করতে চাই সবার আগে, তাহলে এই বাংলাদেশের এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদটাতে যে মানুষটা বসে আছে সেও তো শেখ হাসিনার রেখে যাওয়া আরেকটা অংশ। এই অংশটাকে রেখে আমরা আমাদের এই সংস্কারের এই যে পথ, এই যে পরিবর্তনের পথ, এই পথে আমাদের যে চলাটা, এই চলাটা খুব কঠিন হয়ে যাবে। আমরা আমাদের জায়গা থেকে কয়েকবার এটার প্রচেষ্টাও নিয়েছিলাম যে এই পদের যে মানুষটা আছে সেই মানুষটাকে আমাদের এখান থেকে অবশ্যই সরাতে হবে, এবং এটার আমাদের এই সংস্কারটা প্রয়োজন। এই কাঠামোটাকে ঠিক করে আমাদের বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে স্টেপটা নেওয়া দরকার সেটা নেওয়া প্রয়োজন। সেই জায়গায় বিরাজমান যে রাজনৈতিক দলগুলো ছিল যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সামনের সারিতে থেকে, তাদেরকে নিয়ে বসে আপনি ওই সময় চিন্তা করলে মনে করতে পারবেন যে আমরা আমাদের জায়গা থেকে, কিংবা প্রত্যেকটি রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছিল যে কিভাবে আমরা এই অপসারণটা করতে পারি। কিন্তু আমরা তখন আমাদের জায়গা থেকে দেখেছি যে বিএনপি তাদের জায়গা থেকে প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে তারা চুপচাপ থাকতো। এই বিষয়ে তারা কোনো স্টেপ নিত না। স্টেপ নিতে গেলে পিছন থেকে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে তারা পিছু টান তৈরি করতো। সেই জায়গায়
আমাদের চুপ্পু সাহেব এবার এসে স্পষ্ট করলেন তার জায়গা থেকে যে বিএনপি আসলে তাকে ওই জায়গায় টিকিয়ে রাখার জন্য সবচেয়ে শতভাগ তাদের জায়গা থেকে নিষ্ঠার কিন্তু পরিচয় তারা দিয়েছে। তো এই কথাটাই বলেছে যে সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক পদের যে ধারাবাহিকতা, এটার জন্য তারা সমর্থন দিয়েছে। ব্যক্তি না, রাষ্ট্রপতিকে না, তাহলে ভাই, পদের তাহলে- রাষ্ট্রপতি। তাহলে অভ্যুত্থান কোন সাংবিধানিক ধারাবাহিকতা? এই অন্তর্বর্তীকালীন সরকার কোন সাংবিধানিক ধারাবাহিকতা? এই 26-এর নির্বাচন কোন সাংবিধানিক জুলাই ধারাবাহিকতা? সনদ, না তারেক রহমান, জুলাই আদেশ সব তো রাষ্ট্রপতির বরাদ দিয়ে না, ঘোষণা এটা না, করা আমার তাহলে হয়েছে। প্রশ্ন ওইটাই, তাহলে তারেক রহমান তার জায়গা থেকে এই যে প্রধানমন্ত্রী হলো, এটা কোন সাংবিধানিক ধারাবাহিকতায় হলো? নির্বাচন তো 29 হওয়ার কথা ছিল। আমরা বরং আপনি যে জিনিসটা বললেন এটাই আমাদের কথাটা ওই জায়গাতেই ভাই, এটা আসলে কি মানে আমরা আমাদের জায়গা থেকে এটা দুঃখজনক, এটা আমাদের এই দায় আমি স্বীকারও করি যে আমাদের এই অভ্যুত্থানটার পরে আমাদের জায়গা থেকে ওইটুকু ভূমিকা যেটুকু আমাদের পালন করা দরকার ছিল, যে স্টেপটা নেওয়া দরকার ছিল, আমাদের অভিজ্ঞতার ঘাটতির জায়গা থেকে বলেন কিংবা বিভিন্ন অসহযোগিতার কারণ থেকে বলেন, আমরা এগুলো করতে পারি নাই দেখে আজকে এই টকশো টেবিলে কিংবা কালের কণ্ঠর ওই সাক্ষাৎকারে কিংবা এই বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়া হাউসের এখন টপিক হয়ে উঠেছে শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতির সাক্ষাৎকার। এটা আমাদের ব্যর্থতা, বরং তার জায়গা ওই জায়গা হওয়া দরকার ছিল শেখ হাসিনার জায়গায়, তাকেও বিচারের আওতায় নিয়ে আসা দরকার ছিল, কারণ তিনিও ওই রাষ্ট্রপতির পদটাতে বসে চেয়ারটাতে বসে শেখ হাসিনাকে স্বৈরাচারী শেখ হাসিনা হতে সহযোগিতা করেছেন। উনি এককভাবে এটা হইতে পারে না, এটা একটা কাঠামো তাকে ওই সাপোর্টটা দিয়েছিল। তো আমরা বরং আমাদের জায়গা থেকে মনে করি এটাই আমাদের দুর্দশা, এটা আমাদের ব্যর্থতা, যেই কারণে আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলতেছি। উনার এখানে সম্মানের প্রশ্ন কিভাবে আসে এই জায়গায়, বরং এটা তো এই প্রশ্ন আসা দরকার ছিল যে উনি এখনো কিভাবে এই পদটাতে থেকে এইভাবে আওয়ামী লীগের একজন এত গুরুত্বপূর্ণ পদে থাকার পরও উনি এখনো এইভাবে আছে। উনাকে তো বিচারের আওতায় নিয়ে আসা দরকার ছিল। বাংলাদেশে যেই মানুষগুলো এই অভ্যুত্থানে এই গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল সেই মানুষগুলোকে তো বিচার আওতায় নিয়ে আসা দরকার ছিল। আমাদের যখন কথা বলার বিষয় হওয়া দরকার যে নির্বাচনের পর দিন থেকে এই নির্বাচন, ভাই একটু আগে বললো না, আমি এখানে একটা জিনিস অ্যাড করি, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেন, এটা সম্পূর্ণ ভুল কথা। এই আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগের কিছু মাথা অংশগ্রহণ করে নাই, কিন্তু ওই মাথাগুলো নির্বাচন মেকানিজমে সরাসরি অংশগ্রহণ করেছে। আমি জানি না বিএনপির কেউ কারো জায়গা থেকে সরাসরি শেখ হাসিনা আমরা কিংবা আপনাকে শুধু শেষ করি, হ্যাঁ, আমরা আপনাকে এই পর্যায়ে ফেরত আসবো, আপনি এই লাইনটা শেষ করেন। হ্যাঁ মানে আমার এখন মানে এটা আমরা জানি না যে বিএনপির একদম ঊর্ধ্বতন পর্যায়ের কেউ আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায়ের মানুষদের সাথে বৈঠক করে এই নির্বাচনটা হচ্ছে বিএনপি প্লাস আওয়ামী লীগের একটা সমন্বিত নির্বাচন, মাঠের ভোটও ওই কথাটাই বলে, না হলে কোনোদিন বিএনপি এককভাবে এই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারতো না। আচ্ছা, এটা একটি বেশ গুরুত্বপূর্ণ কথা যে আওয়ামী লীগ থাকার কারণেই নাকি বিএনপি জিতেছে। আমরা জানি না এই কথা ঠিক কিনা, যারা দেখছেন তারা নিজেদের দিয়ে বিচার করতে পারেন যে এই কথাটা ঠিক অথবা ভুল। আমরা বিতর্কের ব্যাপারটি আপনি ভুলে যান নাই। অনেকে আপনার বিরুদ্ধে অভিযোগ করে যে একসময় তো আপনি ছাত্রলীগের সাথেও যুক্ত ছিলেন, তো তাহলে আপনিও একজন এনেবলার, এরকম কিন্তু বলে। আপনি নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে এসব সমালোচনা হয়। হ্যাঁ, মাঝে মাঝে আমরাও এটা নিয়ে প্রশ্ন করেছি বিভিন্ন শোতে। আপনি এটা নিয়ে পরে বলবেন, আগে আপনি যে আলোচনায় ছিলেন সেইটা বলেন যে এই আমাদের প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যে তিনি কথা বলতে পারেন নাই, তার ছবি নামিয়ে ফেলা হচ্ছে, তাকে জানানো হয় নাই। সবচেয়ে গুরুতর অভিযোগ করেছেন যে প্রধান উপদেষ্টা বিদেশ যেতেন, চুক্তি স্বাক্ষর করতেন, নানান আলোচনা করতেন, নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টার একটা ফর্মাল ইনফরমেশন দেওয়ার কথা, তাকে অবহিত করার কথা রাষ্ট্রপতিকে, কিন্তু তিনি কখনোই সেটা করেন নাই। আপনারা কি এই যে এক ধরনের ব্যত্যয় হচ্ছে রুলস অফ প্রসিডিউরে, এইটাকে নিয়ে আপনারা কখনো ভাবেন নাই? আপনারা তো ওই সময় অত্যন্ত প্রভাবশালী ছিলেন, হয়তো এখনো আছেন প্রভাবশালী, যদিও আমার মনে হয় যে এত আসন নিয়ে বিএনপি গিয়েছে, প্রভাব হয়তো আপনাদের একটু কম হবে সরকারের উপরে। আপনি নিজেও একটা জায়গায় বলেছেন যে আগে স্বাধীনতার সাথে বহু জায়গাতে যেতে পেরেছেন, কথা বলতে পেরেছেন, আবার এটাও বলেছেন যে এত স্বাধীনতা দেওয়া ঠিক হয় নাই। হ্যাঁ, আমি হচ্ছে যেটা দিয়ে শেষ করেছিলাম ওইখান দিয়ে শুরু করি আর কি। মাঠের যেটা অবস্থা, বিএনপির এই যে নেতৃত্ব, হেভিওয়েট যারা আমরা যাদেরকে বলি, বড় বড় নেতৃত্ব যাকে পুরো দেশ চিনে, এই আমাদের বিএনপি নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তারা মাঠে গিয়েছেন নির্বাচনের 1-2 মাস আগে, অর্থাৎ তারা মাঠে গিয়েছে নভেম্বর ডিসেম্বরে। আর জামায়াত সহ এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু মাঠে গেছে বেশ আগে, কারণ আমাদের সংগঠন করতে হবে, তারা তাদের জায়গা থেকে নতুন করে রাজনীতি করার সুযোগ পেয়েছে। এই কারণে বিএনপি এবার মাঠে গিয়ে যখন দেখলো নির্বাচনের 2-3 মাস আগে যে তাদের মাঠের যে অবস্থা, রুট লেভেলের সাথে তাদের কানেকশন নাই, বিগত 1-1.5 বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কাছে এর চেয়েও বেশি পৌঁছে গিয়েছে, তাদের মধ্যে একটা কমিটমেন্ট হয়েছে, বোঝাপড়া হয়েছে, ভাবের আদান প্রদান হয়েছে, সো ওই ভোটটা তারা আর পাবে না। তখন বিএনপির নেতৃস্থানীয় জায়গা থেকে তারা যেটা করেছে, আওয়ামী লীগের টপ লিডারদের সাথে কথা বলেছে, যারা বাংলাদেশে আত্মগোপনে আছে কিংবা দেশের বাইরে আত্মগোপনে আছে।
আমি আমার আসনের উদাহরণ দিই। আমার আসনে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন, ওই এমপির সাথে বিএনপির পদপ্রার্থী তাদের একটা সেট মানে বসা হয়েছে। ওই বসা থেকে আলোচনা থেকে তারা প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা, জেলার আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারির সাথে অনলাইনে বা অফলাইনে যে কোনোভাবে যারা আছে, যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে, বসেছে। বসার পরে ওই ভোটটা নিয়ে তারা তাদের জায়গা থেকে ইলেকশনে ফাইট করেছে। এই জন্য এবার ইলেকশন করেছে এখানে বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস তাদেরকে যারা ক্ষমতায় দেখতে চায়, এই অংশটা একসাথে মিলে নির্বাচন করেছে। এটা যদি না করতো, শুধু এককভাবে যদি বিএনপি নির্বাচন করতো, বিএনপি কখনোই এবার সরকার গঠন করতে পারতো না। আপনি দেখবেন ভাই যেটা বললো, ভাইয়ের কথা ধরে বলি যে এটা ট্রু, আমাদের এই জোট বিভিন্ন কিছু রিজিয়ন ভিত্তিক তাদের আমরা আসনগুলো দেখতে পাচ্ছি, কিন্তু বাকি আসনগুলোতে এমন কোথাও হয়েছে বাংলাদেশের যেখানে যে 11 দলীয় জোট ভোট পেয়েছে 1 ভাগ আর বিএনপি পেয়েছে 3 ভাগ? কোথাও হয় নাই। আপনি দেখেন তারেক রহমানের আসনে বিএনপির সাথে 11 দলীয় জোটের প্রার্থীর ভোটের পার্থক্য মাত্র 3-4 হাজার। এরকম প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ভোটের পার্থক্য এই 2000, 3000, 5000, 10,000। এই পার্থক্যের কারণে টোটাল ভোটে যখন আপনি দেখবেন ওই বিএনপির ভোট এবং আওয়ামী লীগের ভোট এবং এইদিকে যদি 11 দলের জোটের ভোট দেখেন, ভোটের পার্থক্য সর্বোচ্চ 5 থেকে 10%। অর্থাৎ এই যে পার্থক্যটা যেটা আছে, যেটা আওয়ামী লীগ সহ করেছে, ভাই যেটা বললো যে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কথা ছিল, আমরা তো আমাদের জায়গা থেকে এটা হতে দিতাম না। যদি করতো, এই জায়গায় আপনি একদম নির্দ্বিধায় এটা থাকতে পারতেন যে আওয়ামী লীগ বলেন কিংবা বিএনপি বলেন, সেটাকে ওভারটেক করে ভোট যদি 2 ভাগ হয়ে যেত, 11 দলীয় জোট এবার সরকার গঠন করতো। তো এটা তাদের জন্য একদিক থেকে মন্দের ভালো হয়েছে। এটা যে করেছে, আমার এটা যে কথার কথা না, আমি প্রমাণটা দিই। 12 তারিখে নির্বাচন হয়েছে, 13 তারিখে প্রথম পঞ্চগড় জেলায়, আমার জেলায় উপজেলা বিএনপি সভাপতি দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে। এরপর আপনি দেখেছেন ঠাকুরগাঁ, দিনাজপুর থেকে শুরু করে বাংলাদেশের অন্তত 50টা জায়গায় আওয়ামী লীগের এই অফিসগুলো খোলা আওয়ামী হয়েছে। লীগের অফিসগুলো কি তাদের নিজস্ব? আওয়ামী লীগ- তাদের জমি মালিক তারা? বা এটা হতে মানে এটা বড় ইস্যু না। বড় ইস্যুটা হচ্ছে এই অফিসগুলো খোলা হয়েছে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে। এবং আরেকটা মজার ঘটনা ঘটেছে, বিএনপির একটা অংশ এটা খুলতে সহযোগিতা করেছে। মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী ছিল, ছাত্রদল, যুবদল, বিএনপির, তারা আবার রাতে এসে ওই তালা ভেঙে দিয়েছে কিংবা নতুন তালা লাগিয়ে দিয়েছে কিংবা ওইখানে আবার ভাঙচুর করেছে। কারণটা কি? কারণ হচ্ছে এই উপরের লেভেলের বিএনপির যে নেতারা ছিল, তারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে বিগত 16 বছরও ভালো থেকেছে, তারা ব্যবসা করেছে, তারাও তাদের জায়গা থেকে সুবিধা ভোগ করেছে। তাদের গাড়িতে শুধু পতাকাটা ছিল না, কিন্তু মাঠ পর্যায়ের বিএনপির যে নেতাকর্মীরা, তারা ওই জুলুমের শিকার হয়েছে, তারা হয়রানির শিকার হয়েছে, তারা নিপীড়িত হয়েছে, হামলার শিকার হয়েছে, তো তারা তারা জেল আপনাদেরকে খেটেছে। ভোট না দিয়ে নিজের দল বিএনপিকে ভোট না, দিল এটাই কেন? মানে সত্যি কথা বলতে মাঠ পর্যায়ে এরকম অসংখ্য মানুষ আছে যারা শুধুমাত্র এখনো যখন ভোটটা দিতে যায়, যারা ওই বেগম জিয়াকে দেখে, তারা জিয়াউর রহমানকে দেখে, তারা ধানের শীষকে দেখে, তারা বর্তমান দলের কি অবস্থা বিএনপি তো জেনজিরা আছে না? না ওইটাই বল। তো তারা তাহলে এরকম তাহলে যদি দুষ্ট নেতাদেরকে ভোট তাহলে দিল? যদি এটাই থাকতো, মানে আমি ওইটাই বলতেছি, যদি এটাই থাকতো, আমি তো আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, যদি এরকমই হইতো, তাহলে বিএনপির ভোট যত পার্সেন্ট ছিল, এইদিকে 11 দলীয় জোটের ভোট যত পার্সেন্ট ছিল, 11 দলীয় ভোটের সমান ভোট হইতো গণভোটের হ্যাঁ ভোটের পরিমাণ। কিন্তু আপনি দেখবেন 11 দলীয় জোটের ভোটের ডাবল হচ্ছে গণভোটের পরিমাণ। গণভোট যদি এখানে প্রায় 70% হয়, বিএনপি এবার 70% ভোট পেয়েছে, পায় নাই। তার মানে এই বিএনপিতে অসংখ্য মানুষ আছে, অসংখ্য জেনজি আছে, যারা তাদের জায়গা থেকে হয়তো ধানের শীষ দেখে তারেক রহমানের উপরে নতুন একটা আশা নিয়ে এই ভোটটা ধানের শীষে দিয়েছে। কিন্তু তারাও সংস্কার চায়, তারাও পরিবর্তন চায়, তারাও এই বাংলাদেশের এই সাংবিধানিক যে যে মানে কালচার, পুরনো যে ধারাগুলো, যেগুলো উপড়ে ফেলে তারা নতুন করে বাংলাদেশটাকে চলতে দেখতে চায়। এই জন্য তারা তো তারা দুই গণভোটে জায়গায় হ্যাঁ ভোট হ্যাঁ দিল, দিয়েছে। তারেক রহমানকেও হ্যাঁ দিল, গণভোটেও হ্যাঁ দিল, তাহলে না দিল কারা? কিন্তু আপনি তাহলে এইখানে পার্সেন্টেজটা দেখেন, গণভোটে যে হ্যাঁ দিয়েছে, এই গণভোটে হ্যাঁ তারেক রহমানের হায়ের প্রায়